Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ডায়ালগ রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। ডায়ালগ রাইটিং এর লাস্ট ক্লাসে আমরা ডায়ালগ রাইটিং কি করে লিখতে হয়, কি করে ডায়ালগ রাইটিং অ্যাটেম্প্ট করতে হয়, কোন ফরম্যাট মেনটেন করতে হয়, কি রুলস রয়েছে, কিভাবে লিখতে হয় সেই সমস্ত কিছু আলোচনা করেছিলাম। আমরা অনেকগুলো এক্সাম্পলস দেখেছিলাম, ফর্মাল ডায়ালগ, ইনফর্মাল ডায়ালগ, সেমাই ফর্মাল ডায়ালগ। যারা এখনও সেই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সেই ভিডিও দেখে নেবে, কিংবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, অথবা তোমরা ভিডিওর আই বাটন থেকে বা এন্ড ক্রেডিট থেকেও কিন্তু ভিডিওটা দেখতে পারো। আজকের ভিডিওতে আমরা ডায়ালগ রাইটিংয়ের এক্সারসাইজ করব, ডায়ালগ রাইটিং কী করে লিখতে হয় কোনো একটা পার্টিকুলার টপিকের ওপরে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের জন্য ডায়ালগ রাইটিংয়ের যে এক্সাম্পলটা নিয়ে এসেছি সেটা WBCS মেন্স পরীক্ষাতে 2017-এ এসেছিল এই কোয়েশ্চেনটা। সেই কোয়েশ্চেনটা আজকে আমরা সলভ করব এবং ডায়ালগ রাইটিং কীরকমভাবে লিখতে হয়, কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেই বিষয়টা আরও ভালো করে জানব। কোয়েশ্চেনটা ছিল, write dialogue between two elderly persons on the appropriate age of superannuation। বলা হচ্ছে যে write dialogue between two elderly person, দুজন বয়স্ক লোক, তাদের মধ্যে একটা কথোপকথন তোমাকে লিখতে বলা হয়েছে। কি বিষয়? on the appropriate age, উপযুক্ত বয়স, appropriate age, উপযুক্ত বয়স। কিসের উপযুক্ত বয়স? superannuation। সুপারঅ্যানুয়েশন মানে হচ্ছে রিটায়ারমেন্টের বয়স, কাজ থেকে অবসর নেওয়ার বয়স। কাজ থেকে অবসর নেওয়ার যে বয়স, সেই বয়সটা কত হওয়া উচিত বলে তাদের দুজনের মনে হচ্ছে, সেই বিষয়ে কিন্তু একটা কথোপকথন বলতে হবে। মানে মানুষ যে চাকরি করে বা কোনো কাজ করছে একটা সময়ের পরে গিয়ে, যেটা ধরো 60 বছর বা 62 বছরের পরে গিয়ে কিন্তু তারা কি হয়, সেই কাজ থেকে তারা রিটায়ারমেন্ট নিচ্ছে, অবসর নিচ্ছে, ঠিক আছে? তো এখানে তোমাদেরকে বলতে হবে যে দুজন মানুষ নিজেদের মধ্যে আলোচনা করছে এই অবসর নেওয়ার বয়সটা কত হবে, কেন হবে, কিভাবে, বা বয়সটা কি সত্যি কোনো একটা পার্টিকুলার বয়স দরকার অবসর নেওয়ার জন্য, মানে কোনো একটা পার্টিকুলার বয়সের পরে কি সত্যি আর কাজ করা যায় না, না কাজটা যতদিন বেঁচে থাকবে ততদিন কাজটা করে যেতেই পারে মানুষ চাইলে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাকে ডায়ালগটা লিখতে হবে, ঠিক আছে? আই হোপ বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। টপিকটা প্রথমে খুব ভালো করে তোমাদের ক্লিয়ার রাখতে হবে, তারপর কিন্তু তুমি তার উপরে ডায়ালগ রাইটিংটা তাহলে লিখতে পারবে। এখানে টু এল্ডারলি পার্সন বলেছে, সেই জন্য আমি এখানে দুজন মানুষ নিয়েছি কনভারসেশনে। একজনকে নাম দিয়েছি ম্যান 1, একজনকে নাম দিয়েছি ম্যান 2। তোমরা এখানে মিস্টার দাস, মিস্টার বিশ্বাস, মিস্টার ঘোষ, মিস্টার ব্যানার্জি, মিস্টার চ্যাটার্জি এরকম তোমরা নামও দিতে পারো, ওকে, কোনো অসুবিধা নেই। একজনকে নাম দিলে মিস্টার ঘোষ, একজনকে নাম দিলে মিস্টার চ্যাটার্জি বা ব্যানার্জি, এরকম দুটো ডিফারেন্ট টাইটেল দিয়ে তোমরা নাম দিতে পারো মিস্টার দিয়ে, ওকে? আমি এখানে ম্যান 1 এবং ম্যান 2 বলে অভিহিত করছি। এবং আমরা জানি ডায়ালগটা যখন আমরা শুরু করব তখন কিন্তু কি করতে হবে, তোমাকে একটা স্যালুটেশন দিয়ে শুরু করতে হবে বা গ্রিটিংস দিয়ে শুরু করতে হবে, ওকে? আমি যেমন এখানে গুড মর্নিং দিয়ে শুরু করেছি, ঠিক আছে? অবশ্য আমরা দেখেছি বয়স্ক লোকরা বেশিরভাগ সময় আমরা দেখি সকালবেলা তারা কি করছে, হাঁটতে বেরোচ্ছে, তারা মর্নিং ওয়াকে বেরোচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তারা মর্নিং ওয়াকে হয়তো দুজন মানুষের সাথে দেখা হয়েছে, পরিচিত দুজন, তাদের মধ্যে একটা কথা, একটা কনভারসেশন হতেই পারে এই বিষয়টা নিয়ে, ঠিক আছে? যে অবসর নেওয়ার বয়স কত হওয়া উচিত, বা সত্যি কি অবসর নেওয়ার বয়স থাকা উচিত, ঠিক আছে? তো ম্যান 1 বলছে গুড মর্নিং, ম্যান 2 বলছে আ ভেরি গুড মর্নিং, হাউ আর ইউ ডুইং, আপনার কেমন চলছে? ম্যান 1, আই এম অ্যাবসলিউটলি ফাইন, আমি একদম ফাইন, ঠিক আছি। হোয়াট অ্যাবাউট ইউ, আপনার কি খবর? ম্যান 2 বলছে ওহ আই এম অলসো ডুইং ওয়েল, হ্যাঁ আমারও খুব ভালো চলছে, আই এম অলসো ডুইং ওয়েল, আমারও ভালো চলছে। জাস্ট কাউন্টিং ডেজ টু মাই সুপারঅ্যানুয়েশন, জাস্ট কাউন্টিং ডেজ, দিন গুনছি, কিসের দিন গুনছি? টু মাই সুপারঅ্যানুয়েশন, আমার অবসর নেওয়ার দিন গুনছি, মানে কবে আমার রিটায়ারমেন্টটা হবে সেই দিনটা আমি গুনছি। ম্যান 1 এই কথা শুনে বলছে উইল ইউ বি ওয়ার্কিং আফটার ইউর রিটায়ারমেন্ট,
উইল ইউ বি ওয়ার্কিং আফটার ইউর রিটায়ারমেন্ট? আপনার রিটায়ারমেন্টের পরে, অবসর নেওয়ার পরে কি আপনি কাজ করবেন, কাজ করতে থাকবেন? ম্যান টু এই কথায় উত্তরে বলছে, আই ডোন্ট থিঙ্ক সো, আই ডোন্ট থিঙ্ক সো, আমার মনে হয় না আমি কাজ করব, রিটায়ারমেন্টের পর আবার কিসের কাজ, ব্যাপারটা সেই রকম। এই কথা শুনে ম্যান ওয়ান বলছে, ওয়াই নট, কেন নয়, কেন কাজ করবেন না? দ্যাটস জাস্ট দি অফিসিয়াল এজ অফ রিটায়ারমেন্ট। এটা তো অফিসের একটা বয়স যেখানে আপনাকে, যখন আপনাকে রিটায়ারমেন্ট নিতে হচ্ছে, অফিসিয়ালি আপনি রিটায়ার করছেন। অ্যাকচুয়ালি আই ডোন্ট থিঙ্ক দ্যাট এ পার্সন শুড রিটায়ার অ্যাট 60। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আই ডোন্ট থিঙ্ক, আমি এটা মনে করি না, দ্যাট এ পার্সন শুড রিটায়ার অ্যাট 60, যে একটা মানুষের 60 বছর হয়েছে বলে তাকে রিটায়ারমেন্ট নিতে হবে, কাজ থেকে রিটায়ার করতে হবে, এটা কিন্তু আমার একদমই মনে হয় না। দো দি অ্যাভারেজ এজ অফ রিটায়ারমেন্ট ইজ 55 to 64 ইয়ার্স, যদিও গড়ে যদি আমরা দেখি বয়সটা, গড় বয়স কত রিটায়ারমেন্ট করার, সেটা হচ্ছে 55 থেকে 64 ইয়ার্সের মধ্যে রিটায়ারমেন্ট করার প্রকৃত সময়। বাট দেয়ার্স সো মাচ লেফট টু ডু, কিন্তু কত কাজ করা বাকি থেকে যায় তখনও পর্যন্ত। 55 বছর বা 64 ইয়ার্সে অনেক মানুষেরই অনেক কাজ, অনেক মনের ইচ্ছে অপূর্ণ থেকে যায়। সুতরাং ওই বয়সের পরে যে কাজ করবে না, রিটায়ার করছে মানে একদম বাড়িতে অবসর নিয়ে বসে থাকবে, সেটা কিন্তু একদমই নয়। অ্যাকচুয়ালি ম্যান ওয়ানটা সেটাই মনে করছে। এখানে দেখো, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, ম্যান ওয়ান এবং ম্যান টু এদের মধ্যে কিন্তু আমি কি করেছি, ম্যান ওয়ানকে আমি বলছি যে সে সাপোর্ট করছে না যে রিটায়ারমেন্টে কোনো বয়স থাকতে পারে, কিন্তু ম্যান টু সে কিন্তু বলছে যে রিটায়ারমেন্টের একটা বয়স আছে এবং সে রিটায়ার করবে এবং সে কিন্তু রিটায়ারমেন্টের পরে কাজ করবে না। ঠিক আছে, এই কথা শুনে ম্যান টু বলছে, নট এক্স্যাক্টলি, না তেমনটা ঠিক নয়। আই থিঙ্ক আ ম্যান রিমেন্স ফিজিক্যালি ফিট। আই থিঙ্ক, আমার মনে হয়, আ ম্যান রিমেইনস, একজন মানুষ থাকে, ফিজিক্যালি ফিট, শারীরিকভাবে একদম ফিট থাকে, সক্ষম থাকে, একদম শারীরিকভাবে সুস্থ থাকে, টিল, কতক্ষণ পর্যন্ত, কতদিন পর্যন্ত, টিল হি টার্নস 60, যতদিন না তার বয়স 60 বছর হচ্ছে। 60 বছর হওয়া পর্যন্ত কিন্তু একটা মানুষ শারীরিকভাবে সুস্থ থাকে, শারীরিকভাবে উপযুক্ত থাকে যে সে কাজ করতে পারবে। আফটার দ্যাট দ্য প্রোডাক্টিভিটি গোজ ডাউন, এবং তারপরে 60 বছরের পরে গিয়ে প্রোডাক্টিভিটি, এই যে উৎপাদন ক্ষমতা কিংবা তার যে কর্মক্ষমতা, এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে কর্মক্ষমতা, সেটা কিন্তু গোজ ডাউন, কমতে শুরু করে। এই কথা শুনে ম্যান ওয়ান বলছে, সরি, I don't agree with you. দুঃখিত, আমি আপনার সাথে একদম একমত হতে পারলাম না। To me, a person can keep working until he dies. আমার কাছে, to me, আমার কাছে, a person can keep working, একজন লোক কাজ করে যেতে পারেন, until he dies, যতক্ষণ না সে মারা যাচ্ছে। The official age of retirement can't decide your productivity. অফিসে যে কথাটা বলা হচ্ছে, অফিসিয়াল যে এজটা আছে, যে এজের পরে রিটায়ারমেন্ট নিতে হয় বিভিন্ন সরকারি চাকরিতে, ঠিক আছে, সেই রিটায়ারমেন্টের একটা বয়স বেঁধে দেওয়া হয়েছে, কোথাও 60 বছর, কোথাও 62, কোথাও 64, 65। আমার মনে হয় না এই অফিসিয়াল যে এজটা রিটায়ারমেন্ট করার, সেটা কান ডিসাইড, এটা কিন্তু ডিসাইড করতে পারে না আপনার কর্মক্ষমতা, আপনার প্রোডাক্টিভিটি। ওকে, মানে অফিস থেকে বললো 60 বছর হয়ে গেছে, তোমাকে আর কাজ করতে হবে না, তুমি রিটায়ারমেন্ট নিয়ে নাও, তোমার রিটায়ার করার বয়স হয়ে গেছে। এখন অফিস থেকে এটা বললো মানে যে সেই লোকটার কর্মক্ষমতা কমে গেল, লোকটার প্রোডাক্টিভিটি কমে গেল, লোকটার কোনো কাজ করতে পারবে না বা কোনো ইনকাম করতে পারবে না, এটা কিন্তু একদমই সঠিক নয়। ম্যান টু বলছে, সি, স্টাডিজ সে দ্যাট হিউম্যান বিংস ক্যান ওয়ার্ক অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি টিল দ্য এজ অফ 64। ম্যান টু তার যুক্তির সপক্ষে বলছে যে দেখুন, স্টাডিজ সে, বিভিন্ন যে পরীক্ষা নিরীক্ষা হয়, বিভিন্ন সার্ভে হয়, এক্সপেরিমেন্ট হয়, সেখানে দেখা গেছে তারা বলেন যে হিউম্যান বিংস ক্যান ওয়ার্ক, মানুষ কাজ করতে পারে, অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য ইকোনমি অফ দি কান্ট্রি, দেশের যে অর্থনীতি, সেই অর্থনীতিতেও
সে কন্ট্রিবিউট করতে পারে, অবদান থাকতে পারে তার কত বছর বয়স পর্যন্ত? টিল দি এজ অফ 64। 64 বছর পর্যন্ত একটা মানুষের কর্মক্ষমতা থাকে, সে কাজ করতে পারে, সে রোজগার করতে পারে এবং সে দেশের অর্থনীতিতে একটা কিন্তু কন্ট্রিবিউট করতে পারে। এই কথা শুনে ম্যান 1 বলছে, দ্যাটস বিকজ বাই দ্যাট টাইম হি উইল বি আন্ডার সোশ্যাল সিকিউরিটি স্কিমস। এটা আপনি বলছেন যে 64 পর্যন্ত লোকের কর্মক্ষমতা থাকে, কারণ এটা আপনি এই জন্যই বলছেন যে যতক্ষণে তার 60 ইয়ার্স হচ্ছে, 60 বা 62 বা 64 বা 65 হচ্ছে, সেই সময়ের মধ্যে হি উইল বি আন্ডার সোশ্যাল সিকিউরিটি স্কিমস, সামাজিক সুরক্ষা যে বিভিন্ন স্কিমসগুলো রয়েছে তার আওতায় তিনি চলে আসছেন। তার মানে আমরা যদি বলি পেনশনের কথা, পেনশনটা কিন্তু একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত চাকরি করলে বা নির্দিষ্ট দিন মানে কত বছর চাকরি করলে কিন্তু সে পেনশন পাওয়ার উপযুক্ত হয়। সুতরাং সেই পেনশনটা পাওয়ার জন্য তাকে কিন্তু চাকরির শেষ পর্যন্ত ওয়েট করতেই হচ্ছে যতদিন না সে রিটায়ার করছে, না হলে কিন্তু সে এই স্কিমের যে সুযোগ সুবিধাগুলো, সোশ্যাল সিকিউরিটি স্কিম, এগুলো কিন্তু সে পাবে না। পেনশনে পেতে কিন্তু তার অসুবিধা হবে, বা মেডিকেল অ্যালাউন্স পেতে তার অসুবিধা হবে, বা অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো আছে, হ্যাঁ ঠিক আছে, সেইগুলো কিন্তু তার পেতে অসুবিধা হতে পারে। সো হি উইল নট ফেস এনি ফাইন্যান্সিয়াল প্রবলেমস আফটার হিজ রিটায়ারমেন্ট। এবং যখন একবার পেনশন পেতে শুরু করবে রিটায়ারমেন্টের পরে, তখন কিন্তু তার আর কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকবে না, আর্থিক কোনো সমস্যা থাকবে না। বাট আওয়ার ব্রেন ডাজন্ট স্টপ ওয়ার্কিং অ্যাট 64। কিন্তু আপনি তো ভালো করেই জানেন যে আমাদের ব্রেন কিন্তু 64 ইয়ার্স হয়ে গেছে বলে সে কিন্তু কাজ করা বন্ধ করে না। দ্য ওয়ার্কফোর্স অফ দি ওল্ড জেনারেশন ক্যান বি ইউজফুল ফর দি ইকোনমি। এই বয়স্ক জেনারেশনের যে বৃদ্ধ জেনারেশনের যে ওয়ার্কফোর্স, এই যে মানে এদেরকে দিয়ে যদি কাজ করানো যায়, এই যে ওয়ার্কফোর্সটা, এটা কিন্তু দেশের অর্থনীতির ক্ষেত্রে খুব ইউজফুল হবে, খুব উপকারী হবে। আমরা অনেক সময় এটা বলে থাকি যে তরুণরাই হচ্ছে সমাজের বা দেশের ভবিষ্যৎ, দেশের অর্থনীতিতে তারা অনেক বেশি কন্ট্রিবিউট করবে, অর্থনীতিকে তারা এগিয়ে নিয়ে যাবে, এটা যেমন সত্যি কথা, কিন্তু যারা ওল্ড জেনারেশনের লোকজন আছে তাদেরও কিন্তু, যারা ফিজিক্যালি ফিট, তাদেরও কিন্তু কর্মক্ষমতা অনেক রয়েছে এখনো পর্যন্ত, এবং তাদেরকে কোনো কাজে লাগালে তারাও কিন্তু প্রচুর ভালো ইনকাম করতে পারবে এবং দেশের ইকোনমিতে তারা কন্ট্রিবিউট করতে পারবে এবং তারা ফিট থাকতে পারবে। ওকে, আইটি অ্যান্ড টেলিকম, ইনফরমেশন টেকনোলজি এবং টেলিকম ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট, জমি বাড়ির যে কারবার থাকে, জমি বাড়ির যে বিজনেস হয়, ঠিক আছে, রিয়েল এস্টেট, জমি বিক্রি করা বা বাড়ি তৈরি করা, বাড়ি কেনা, এই যে ব্যাপারগুলো রিয়েল এস্টেট। দেন বায়োটেকনোলজি, অটোমোবিল ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই যে কথাগুলো বলছি, আইটি, টেলিকম কিংবা রিয়েল এস্টেট কিংবা বায়োটেকনোলজি কিংবা অটোমোবিল ইঞ্জিনিয়ারিং কিংবা কনসালটেন্সি, ওকে, কিংবা তুমি বলতে পারো বিভিন্ন পলিসি মেকিংয়ে আমাদের কিন্তু বয়স্ক মানুষদের যে অভিজ্ঞতা, সেটা কিন্তু প্রচণ্ডভাবে কাজে লাগে। সো এই সেক্টর আর নাও হায়ারিং, এরা কি করছে এখন? হায়ার করছে, লোক নিয়োগ করছে ওরা। রিটায়ার্ড পিপল, এই সমস্ত সেক্টরে কিন্তু বিভিন্ন কোম্পানি যে অবসরপ্রাপ্ত লোকজন তাদেরকে কিন্তু রিক্রুট করছে। এই কথা শুনে ম্যান 2 বলছে, I think I have started understanding your point. এতক্ষণ পরে বলছে, আমার মনে হয় I have started understanding, আমি বুঝতে শুরু করেছি your point, তুমি যেটা বলতে চেষ্টা করছো, তোমার যে ওপিনিয়নটা, মতামতটা, সেটা আমার মনে হয় আমি বুঝতে শুরু করলাম। এই কথা শুনে ম্যান 1 বলছে, most retirees consider the 60s as their most productive years. যখন ম্যান 2 বলছে যে আমার মনে হয় আমি আপনার পয়েন্ট অফ ভিউটা, আপনার মতামতটা বুঝতে শুরু করেছি, তখন ম্যান 1 সেটাকে আরো জোর দিয়ে বলছে, আরো জোরালো করার জন্য বলছে, মোস্ট রিটায়ারিজ কনসিডার, মোস্ট রিটায়ারিজ মানে যারা রিটায়ার করেছেন তারা কনসিডার, তারা মনে করেন দি 60s, তাদের যে 60 বছর হয়ে গেছে রিটায়ার করেছে, সেই যে 60 বছরটা, ঠিক আছে, সেই যে 60 মানে সেই তারপরের যে সময়গুলো, অ্যাজ দেয়ার মোস্ট প্রোডাক্টিভ ইয়ার্স, সেই সময়টা হচ্ছে তাদের সব থেকে প্রোডাক্টিভ ইয়ার্স, সব থেকে তারা কর্মদক্ষতা সেই সময় বেশি দেখাতে পারে, তারা কিন্তু সব থেকে বেশি প্রোডাক্টিভ থাকে সেই সময়টাতে, কারণ দে হ্যাভ স্কিল, ট্যালেন্ট, স্টেবিলিটি অ্যান্ড
ম্যাচুরিটি, কারণ তাদের স্কিলস রয়েছে, কাজটা করার যে দক্ষতা সেটা রয়েছে, ট্যালেন্ট রয়েছে তাদের মধ্যে, স্টেবিলিটি রয়েছে, ঠিক আছে, এবং ম্যাচুরিটি আছে, তাদের অভিজ্ঞতা রয়েছে, তারা অনেক বেশি পরিণত, অনেক বেশি ম্যাচিওর এখন। দেয়ার চিলড্রেন আর সেটেলড, তাদের বাচ্চারা এখন নিজেদের মতো সেটেল করে গেছে লাইফে, ঠিক আছে। সুতরাং বাচ্চাদের মানুষ করা, বাচ্চার এডুকেশন, বাচ্চাদের নিয়ে তাদের আর ভাবনা চিন্তা করতে হয় না। দে হ্যাভ অ্যাম্পল টাইম, তাদের প্রচুর সময় এখন হাতে, সেই সমস্ত বয়স্ক রিটায়ার্ড মানুষগুলোর প্রচুর সময় এখন হাতে, যে সময়টাকে তারা কিন্তু প্রোডাক্টিভ কাজে লাগাতে পারে, পয়সা ইনকামের কাজে লাগাতে পারে। এই কথা শুনে ম্যান 2 বলছেন, আই থিঙ্ক ইউ আর রাইট, আমার মনে হয় আপনি ঠিক বলছেন। অ্যাজ longevity increases, most retirees believe that their savings may not sustain them for next 25 to 30 years. আমরা জানি যে মানুষের যে গড় আয়ু সেটা কিন্তু অনেকটা বেড়েছে। গড় আয়ু এখন মোটামুটি ধরতে পারো তুমি 80+ হয়ে গেছে। মানুষের যে গড় আয়ু সেটা এখন 80+ হয়ে গেছে। এখন একটা লোক যদি 60 বছর রিটায়ার করে, তার মানে তাকে এখনও কিন্তু 20 বছর বেঁচে থাকতে হচ্ছে, তাই তো? কিন্তু একটা মানুষের যত সেভিং থাক না কেন সারা জীবনে, সে কি 20 বছর বসে বসে খেতে পারবে সেই সেভিংস দিয়ে? এটা কিন্তু একটা বড় চিন্তার বিষয়। সব মানুষের কিন্তু তত ব্যাংক ব্যালেন্স হয় না যে সে এই পরবর্তী 20 বা 25 বছর বা 30 বছর যতদিন বাঁচবে ততদিন সে কিন্তু তার সেভিংস থেকে মানে খরচা করতে পারবে, এটা কিন্তু কখনোই পসিবল হয় না। তাই জন্য বলছে যে অ্যাজ লনজিভিটি ইনক্রিজেস, যতদিন আমরা বেঁচে থাকি সেটা যতদিন বাড়তে থাকে সেই সময়টা, মোস্ট রিটায়ারিজ বিলিভ, বেশিরভাগ রিটায়ার লোকজন তারা বিলিভ করে, বিশ্বাস করে, দেয়ার সেভিংস মে নট সাস্টেন দেম, তাদের যে সেভিংসটা রয়েছে সেটা কিন্তু তাদেরকে পরবর্তী 25 থেকে 30 বছর বাঁচতে কিন্তু একদমই সাহায্য করবে না, ঠিক আছে। ওয়ার্কিং মোর হেল্পস দেম সিকিউর দেয়ার ফিউচার, তাই জন্য তখনও যদি তারা কাজ করে তাহলে কি হবে, সেটা তাদেরকে হেল্প করবে তাদের ভবিষ্যৎকে সিকিউর করার জন্য। কারণ একটা মানুষ রিটায়ারমেন্ট করলে 60 বছর বা 65 বছর, তখনই তো সে মারা যাচ্ছে না, তাকে কিন্তু এখনও 20-25 বছর 30 বছর বেঁচে থাকতে হবে। তাহলে সে ওই অতগুলো বছর কি ভরসায় বেঁচে থাকবে? তার যতটাই সেভিংস থাক না কেন সেটা কিন্তু 25 বছর 30 বছর তাকে বসিয়ে খাওয়ানোর জন্য কিন্তু যথেষ্ট হবে না, ঠিক আছে। ম্যান 1 বলছে, এক্স্যাক্টলি দ্যাটস মাই পয়েন্ট, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এবং সেটাই আমার পয়েন্ট, আমি এতক্ষণ সেটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আই এম গ্ল্যাড দ্যাট ইউ অ্যাগ্রিড, আমি খুব খুশি হলাম যে আপনি আমার কথা অ্যাগ্রি করলেন, আমার কথা সম্মতি জানালেন। এই কথা শুনে ম্যান 2 রিপ্লাই দিচ্ছেন, টোটালি, একদম ঠিক বলেছেন। গভর্নমেন্ট সার্ভিসেস হ্যাভ আ পার্টিকুলার এজ অফ রিটায়ারমেন্ট, সরকারি চাকরির নির্দিষ্ট একটা বয়স আছে রিটায়ার করার জন্য, বাট আফটার দ্যাট রিটায়ার্ড পিপল ক্যান ওয়ার্ক, কিন্তু রিটায়ারমেন্টের পরে রিটায়ার্ড লোকজন কিন্তু কাজ করতে পারে, এবং আর্ন মানি, এবং তারা পয়সা ইনকাম করতে পারে, কন্ট্রিবিউট টু দি ইকোনমি অফ দি কান্ট্রি, এবং আমাদের দেশের যে ইকোনমি, অর্থনীতি, তাতেও তারা কিন্তু যোগদান করতে পারে, ভূমিকা পালন করতে পারে। ম্যান 1 বলছে, আই এম গ্ল্যাড দ্যাট উই ডিসকাসড ইট, আমি খুব খুশি হয়েছি যে এই বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করেছি, আলোচনা করেছি। হোপ ইউ উইল কিপ ওয়ার্কিং আফটার ইউর রিটায়ারমেন্ট, আমি আশা করি আপনার রিটায়ারমেন্টের পরেও কিন্তু আপনি কাজটা চালিয়ে যাবেন, কাজ করতে থাকবেন। ম্যান 2 বলছে, অফকোর্স, থ্যাংক ইউ ফর মেকিং মি রিয়ালাইজ দ্যাট, অবশ্যই আমি কাজ করতে থাকবো এবং আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়টা আমাকে বোঝানোর জন্য, এই উপলব্ধিটা আমার মধ্যে তৈরি করার জন্য। আর এইভাবেই তুমি তোমার ডায়লগটা শেষ করতে পারো, কারণ ডায়লগে তুমি কিন্তু অ্যাব্রাপ্টলি যেমন শুরু করতে পারবে না, তেমনি অ্যাব্রাপ্টলি শেষ করতে পারবে না, হঠাৎ করেই শেষ করে দিতে পারবে না, তোমাকে আস্তে আস্তে একটা কনক্লুশন টানতে হবে এবং তারপর তুমি তোমার ডায়লগ রাইটিংটা শেষ করবে। এবং তুমি প্রত্যেকটা যে সংলাপ বলছো, তুমি যে ডায়লগ এখানে ইউজ করছো চরিত্রের মধ্য দিয়ে, প্রত্যেকটা ডায়লগ কিন্তু আস্তে আস্তে তোমাকে তোমার সাবজেক্টটাকে পুরোপুরি কভার করতে হেল্প করছে এবং একটা শেষের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। যদি আজকে ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।